আপনি যেটা বলছিলেন যে কোটা সংস্কার নিয়ে আপনি অনেক যুক্তি দেখাচ্ছিলেন আসলে আহ এটাকে শেষ পর্যন্ত কি হবে বলে আপনি মনে করেন? আসলে এটা কি সাধারণ যারা শিক্ষার্থী তারা কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি আন্দোলন এই প্রাণগুলো 6 জন মানুষ মারা গেল তার আসলে সব কি বিফলে যাবে? কি মনে হয় আপনার? জনাব ইমরান ভাই, একটু আনমিউট করে কথা বলুন। আহ জি। অবশ্যই ভাই, আমার আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস এটা অবশ্যই সফল হবে। কারণ যেখানে আমাদের দেশের স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটির যত ছাত্রছাত্রী আছে, তারা সবাই এই আন্দোলনে সহযোগ দিয়েছেন বা যোগদান করেছেন। তো এখানে বলতে গেলে হয় কি, আমাদের সব থেকে বড় যে বলটা আমাদের আমাদের কাছে না আছে কোনো না আছে কোনো বন্দুক বা যাই বলেন, আমাদের কিছুই নেই, বাট আমাদের কাছে সবচেয়ে বড় যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের সকলের একতা। তো আমি এটা বিশ্বাস করি, আমাদের মধ্যে যতদিন একতা থাকবে, আমরা যতদিন সত্যের পথে লড়বো, ততদিন ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। আমরা এই কোটা কোঠা প্রথা বাতিল করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, শুভকামনা আপনার। আহ, যাই হোক, আমরা এখন যাচ্ছি জনাব রেদওয়ান ভাই কি চলে গেলেন? আচ্ছা, যাই হোক, আমরা যাচ্ছি জনাব সানিউল ইনাম ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আহ আন্দোলন তো দিন দিন আরো ঘনীভূত হচ্ছে। তো এই আন্দোলনটা আসলে শেষ পর্যন্ত কোন স্থানে গিয়ে পৌঁছাবে? এবং এটা তো দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমেও অনেক ঢালাভাবে প্রচার করছে। তো আসলে আহ কোন দিকে যাচ্ছে আপনি কি মনে করেন? দেখেন, আন্দোলনটা কালকের আগ পর্যন্ত আসলে কোটা সংস্কার আন্দোলনই ছিল। যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিলেন, তারা বেসিক্যালি চাচ্ছিলেন হচ্ছে কোটাটা সংস্কার করা হোক, মানে মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে অন্য কোটাগুলো সীমিত পরিমাণ করা হোক। তার মানে বাতিল কিন্তু চায় নাই। 2018 সালের আন্দোলনেও সংস্কার চাওয়া হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী তো একটু ইমোশনাল মানুষ, উনি রাগ করে বাতিলই করে নেটওয়ার্ক। দিলেন। পরে পরে দেখা গেল হচ্ছে আদালতে আপিল করে হয়তোবা সংস্কারের জন্য আপিল করে রাষ্ট্রপক্ষই আপিল করলো। এক আসলে মিনিট, এক মিনিট। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনার আহ, ছাত্রদের আসলে আদালতের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব না, কারণ হচ্ছে আদালতে আপিল কি নিয়ে করবে? অলরেডি আপিল ডিভিশন থেকেই পাশ হয়ে চলে আসছে। এখন সেটা শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষমতার দ্বারা সীমাবদ্ধ। এখন রাষ্ট্রপতি যদি চায় সংসদ আইন করে পাশ করতে পারে কোটাটা। আর যে ব্যাপারটা হচ্ছে এখন যে ফোকাসটা আমি দেখতে পাচ্ছি, অলরেডি 7 জন মারা গেছে। তাদের মধ্যে একজনকে যেভাবে গুলি করে বিনা প্রভুকে মারা হয়েছে, পুলিশ যেভাবে গুলি করলো, আসলে পুলিশের তো আসলে ওই সময় গুলি করার অনুমতি ছিল না। আর পুলিশ গুলি করলেও আপনার সর্বোচ্চ হাঁটু নিচ পর্যন্ত গুলি করতে পারে। ঠিক আছে। আর তাছাড়া সরকার পক্ষ থেকেও ডিরেক্ট কোনো, আপনি আনমিউট করে বলেন, আপনি আনমিউট করেন। জি। পুলিশের আসলে কখনোই গুলি করার ক্ষমতা থাকে না আসলে, অ্যাটলিস্ট জনগণের উপরে করলেও হাঁটুর না, নিচে। জি। এখন ওইটা, হ্যাঁ, তো পুলিশ যেটা করেছে সেটা হচ্ছে ওভার স্টেপিং করেছে আসলে। ছেলেটা কি করছিল? পাথর ছুঁড়ে মারছিল। পাথরের এগেইনস্টে আপনি গুলি করে দিবেন? তাও আবার একটা না, কতগুলো গুলি করেছে দেখেছেন তো? সে গুলি করে না মারা পর্যন্ত গুলি করে গিয়েছে। এই এই ধরনের পরিস্থিতি, একটা একটা মৃত্যু যেটা লাইভ টেলিকাস্ট হয়েছে, আপনি কি মনে করেন সেটা কোটা আন্দোলনে আছে? এটা কি আসলে কোটা আন্দোলনে থাকতে পারে? না, এটা এখন আমি স্বৈরাচার আপনাকে পতন আন্দোলন। আমি আপনাকে সেজন্যই বললাম যে আসলে বিনা এটা বিনা ভোটে আপনি আন্তর্জাতিক 90% গণমাধ্যমেও ঢালাভাবে মানুষ ভোট প্রচার দিতে করেছে। যায় নাই, 10%। জি। হ্যাঁ, আন্তর্জাতিক মাধ্যমের প্রচারগুলো আমি দেখেছি। আন্তর্জাতিক মাধ্যমে প্রচার করলো কি করলো না তাতে কিছুই যায় আসে না আসলে, কারণ হচ্ছে আহ বাংলাদেশের টিভি মিডিয়াও তো প্রচার করছে না, তাহলে তাই বলে কি আন্দোলন চলছে না? তো এখন সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে সবকিছুই। আপনিও সোশ্যাল মিডিয়াতে একটা টক শো করছেন, আপনি টিভিতে টক শো করতে যাচ্ছেন নাকি? তো এখন বিষয়টা অবশ্যই, হচ্ছে যে অবশ্যই। আন্দোলনটা কোন দিকে মুভ নিয়েছে এখন। পরিস্থিতিটা এখন এমন দিকে চলে গেছে। আচ্ছা, আপনিই বলেন, এখানে 4 জন আছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। একটা কোন ধরনের অস্ত্রশস্ত্র ছাড়া আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, একটা ন্যায্য দাবির পক্ষে আন্দোলনে আপনি গুলি চালিয়ে মানুষ মেরে ফেললেন। এটা এটা আর কোটা সংস্কার আন্দোলন থাকে কিভাবে ভাই? এটা এখন সিম্পলি স্বৈরাচার পতন আন্দোলন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোটার লেভেলে আপনি যে টকশোটা করছেন, কোটা থাকা উচিত কি উচিত না, এটা এই টকশো করা উচিত ছিল আরো 2 দিন আগে। এখন অবশ্যই, প্রশ্ন হচ্ছে অবশ্যই। শেখ হাসিনা কবে যাবে?
তখন শেখ হাসিনা কবে যাবে? সিম্পল। আপনি 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 মনে করেন সামরিক বাহিনী এসে ওদের উপর গুলি চালাবে? ভাই, সামরিক বাহিনী মাননীয় শান্তি রক্ষা প্রধানমন্ত্রী মিশনে এখনো অংশগ্রহণ করতে হয়। সংবিধান বহাল প্রধানমন্ত্রী, এবং সে সংবিধানের পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকবেন, এবং পরবর্তী নির্বাচনে হ্যাঁ, হবেন কি হবে না সেটা সংবিধান পরের ব্যাপার। সংবিধান বহাল প্রধানমন্ত্রী, এক্স্যাক্টলি। সংবিধানটা সংবিধান বহাল, সংবিধান সম্মতভাবে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা ওনার দাবি। সাধারণ জনগণের দাবি কি? আওয়ামী লীগ এখন কতটুকু পোর্শন আছে? সাধারণ জনগণ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। আপনার নেট কানেকশনটা মেবি যদি একটু লোকেরাই তো ভোট দেখতেন। দিতে যায় নাই। আমি নিজেই তো আওয়ামী লীগের লোক ছিলাম, আমি তো ভোট দিতে যাইনি। তো আপনি আপনি কি আশা করেন এখন? শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনার পরিবারই আওয়ামী লীগ না, ভাই ভাই, শেখ আওয়ামী লীগ হাসিনার বিএনপি বাইরেও নিয়ে আমরা একটা কথা আওয়ামী না লীগ বলি। আসলে আমরা যেটা আছে। টকশোটা করছি সেটা হচ্ছে শুধু আপনার কোটা কেন্দ্রিক এবং কোটা সংস্কার কেন্দ্রিক। এটা আমরা আসলে আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনৈতিক বিষয় হ্যাঁ, লিমিটেড এখন কথা কোটা বলি। সংস্কার পর্যায়ে নাই তো ভাই। আপনি বারবার আমি বুঝতে পেরেছি আপনার টপিকে থাকতে বলছেন, আমি বুঝতে পেরেছি। আপনি টপিকের কথাই যদি বলেন তাহলে তো আমি বললামই কোটা সংস্কার আন্দোলন আসলে এখন কোটা সংস্কার পর্যায়ে নাই। এখন কোটা সংস্কার কি করবে? প্রধানমন্ত্রী ঘোষণা দিবে, ঠিক আছে আমরা মুক্তিযোদ্ধা কোটা 10% করলাম। আপনার কি মনে হয় এই ছেলেগুলো ঘরে ফিরে যাবে? নেভার আহ এভার। এখন আচ্ছা, যে পরিস্থিতি আন্দোলন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রভোস্টদেরকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, ভাই, সাধারণ ছাত্রছাত্রীরা টাইট করতেছে। আপনি যেটা বললেন যে যদি এখন প্রধানমন্ত্রী 10% করে দেয় তারপরে তারা ঘরে যাবে না। তো আসলে পূর্ববর্তী যারা না, আলোচক ছিলেন, নেভার, যেমন এটা অলরেডি পাস। পূর্ববর্তী আলোচক যারা ছিলেন এটা যেমন কালকে দিদার খান মৃত্যুর আর পরে সেটা রেদওয়ান অলরেডি শিকদার পাস। ভাই, যারা বলেছিলেন যে আসলে আন্দোলনটা তাদের হাতে আর নেই, অন্য থার্ড পার্টির হাতে চলে গেছে। তো আসলে আচ্ছা, আমরা কি ধরে নেবো ভাই, তার তার হাতে চলে গেছে আপনি এরকম আমাকে কিছু, যে বলেন অন্য তো, কেউ ডাইভার্ট আপনি, করতেছে, কন্ট্রোল করতেছে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এটা 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 কাদের হাতে গেছে? হলগুলাতে কি সব ছাত্র দলের ছেলেপেলেরা? হলগুলাতে কি শুধু শিবিরের ছেলেপেলেরা আছে? আপনার কি মনে হয় শিবিরের ছেলেপেলেদের এত ক্ষমতা হবে ছাত্রলীগের ছেলেপেলেদেরকে ঘর থেকে মেরে, রুম থেকে মেরে জিনিসপত্র ছাদের থেকে ফেলে দেয়া, তার রুম থেকে নিচে ফেলে দেয়া, তাদেরকে মেরে হল থেকে বের করে দেয়া, এত সক্ষমতা ওদের আছে? শিবিরের তো একটু আগে অস্তিত্ব এখন নাই বলতে গেলে গত 15 বছরে। বিএনপির যতটুকু আছে, ছাত্র দলের যতটুকু আছে, আপনার কি মনে হয় ছাত্র দলের অ্যাক্টিভ রাজনীতি এখন আর আছে? মাঠে বিএনপি ডাক দিলে কয়জন আসে? সব ওইভাবে রিক্সাওয়ালারা গিয়ে অ্যাটেন্ড করে। এই যে 10 লাখ, এটা 10 লাখ লোকের মিটিং হলো নির্বাচনের আগে, আপনার কতজন ছাত্র দলের লোকজন, বিএনপির লোকজন ছিল? সব সাধারণ জনগণ। কেন? এখানে বিএনপি কোনো ফ্যাক্টর না। বিএনপির মানে বিএনপির সম্পর্কে আমার মুখ খারাপ হয়ে আসে বলতে গেলে। একটা বিরোধী দল যারা জনগণের জনসম্মতির জন আন্দোলন করতে জানে না, এত বাজে একটা দল, সেই দলটা এখানে নেতৃত্ব দিবে। আর সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষিত ছাত্রছাত্রীরা, মেধা দিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছে, তারা কিছুই বোঝে না, না সব গন্ডমূর্খ। দেশটা এটাই ভারতের কাছে আপনি বিক্রি করে দিবেন? আপনার, না আমাকে 1 মিনিট বলতে দিতে হবে, যতই সেটা আওয়ামী বিরোধী কথা হোক। অবশ্যই ঠিক আছে, বলুন। আপনি ভারতের কাছে দেশটা বিক্রি করে দিবেন। রেল রেল লাইনের উপর দিয়ে আহ, ভারতের 7 সিস্টার্সে ভারতীয় অস্ত্র পাস, ভারতীয় সৈনিকরা সেটা পাস করবে, আর আমরা বসে বসে কলা খাবো না? এটা কি ফাজলামো? ভাইয়া, তারপরে ভাইয়া, আপনি ধরেন যে দুর্নীতির কথা আসেন, শেষ করতে দেন ভাই একটু। কথা বল যখন ডেকেছেন, কথা বলতে দেন ফ্রিলি। 2টা মিনিট কথা বললে আচ্ছা, কি এমন ক্ষতি হবে? তো আচ্ছা, একটা বলুন। জিনিস, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আদালতকে জিম্মি করে সমস্ত অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে হাইকোর্ট ডিভিশনকে আপনি আপনার ফেভারে নিয়ে নিয়েছেন। আপনার যেমন মন চায় সেভাবে রায় বের করে আনছেন। আপনি পুলিশ বাহিনীকে বানিয়েছেন মাফিয়া বাহিনী। আপনার পোশাক ক্যাডার, অস্ত্র তুলে দিয়েছেন তাদের হাতে। এক একজনকে দুর্নীতি করে অঢেল টাকা কামানোর সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা এখন তাদের ভাইয়া, আর্থিক ভাইয়া, নিরাপত্তা চায়, আমাদের তাদের দেশে বিষয়ে নাকি পুলিশ হচ্ছে এরকমই। জার্নালিস্টরা প্রচার করতে পারবে না। আমাদের দেশে পুলিশ বাহিনী এরকমই, যারা ক্ষমতা থাকে তারাই অপব্যবহার করে। এরা পূর্ববর্তী সালে 2005-7 তখনও বা দুটোর মধ্যে পার্থক্য আছে ভাইয়া। দেখেছি। দুটো দুটোর মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ বিনা ভোটে গত আহ, বলতে পারেন 2018 পর থেকে বিনা ভোটে আছে। একটা রাতের ভোট, আর একটা হচ্ছে বিনা ভোটের। ঠিক আছে, তো এই সময়গুলোতে তারা তাদের ভাই, নিজস্ব রাতের ভোট ছেলেপেলেদেরকে কিন্তু ঢুকিয়েছে। এখনো প্রমাণ 2008 হয়নি। সাল থেকে যদি ছাত্রলীগের, না এটা প্রমাণের দরকার নাই ভাই, আমরা গাঁজা খাই না তো, আমরা তো বুঝি, আমরা না, খবর পাই কে তা তো কোথা অবশ্যই, থেকে আসছে, তাদের অতীত রেকর্ড আমরা জানি তো। তো অবশ্যই, অবশ্যই, অবশ্যই জানেন বুঝেন, আপনার বিজ্ঞ লোক, তো কিন্তু এখন বিষয় যেটা, প্রমাণ ছাড়া কথা সিম্পল জিনিস বলার। যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি প্রশাসন বলেন, সামরিক বাহিনী বলেন, সেখানে আওয়ামী ফেভার ছাড়া আর কোনো লোকই নাই।
বুঝতে পেরেছেন? তো আপনি এদের কাছে কি ন্যায্য বিচার আশা করবেন? আপনি কি আদালতে যাবেন? আদালত ওদের কেনা। আপনি কি পুলিশের কাছে বিচার চাইতে যাবেন? পুলিশ ওদের ক্যাডার বাহিনী। আপনি কাদের কাছে যাবেন? আপনার শক্তি শুধুমাত্র আপনার অসীম সাহস, আপনার অসীম লোকবল এবং হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়ার প্রবণতা। আপনি আপনি কি মনে করেন বিএনপির একটা ছেলেপেলেরও এই ধরনের ক্ষমতা আছে? আন্দোলনে গিয়ে নেতৃত্ব দিবে, এত ছেলেপেলেদের জমা করবে, ছাত্রলীগের ছেলেপেলেদের কিন্তু হল থেকে বের করতে আছে আপনি মনে করেন? আপনি কি কিন্তু মনে করেন আওয়ামী লীগ তো শিবির? সেটা শিবিরের তো দাবি করছে। অস্তিত্বই নেই গ্রাউন্ডে। আওয়ামী লীগ শিবির তো সেটা আসবে দাবি কোথা থেকে? করছে। আওয়ামী লীগ তো তারা দাবি তো করছে দাবি এটা। তারা তো আমাদেরকে রাজাকারও দাবি করেছে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে তারা রাজাকার দাবি করেছে। রাজাকার হওয়ার মতো অপশন আছে? 1971 সালে এই চ্যাপ্টার ক্লোজড। 50 বছর পরে আপনি তাদেরকে রাজাকারের নাতিপুতি বলছেন। তার মানে বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার মধ্যে অর্ধেকেরও বেশি রাজাকার না? ফাজলামোর একটা সীমা থাকা দরকার আছে তো। আচ্ছা ভাইয়া, যাই হোক, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি জনাব রেদওয়ান শিকদার রিচান ভাইয়ের কাছে। তো ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো অনেক কথা শুনলেন এখন। বিজ্ঞ আলোচকদের কথা আপনি শুনলেন। সবার মনে একটা রাগ, একটা ক্ষোভ আছে যে আসলে ছাত্রলীগের প্রতি, আওয়ামী লীগের প্রতি আসলে জনগণ থেকে ছাত্রলীগ বা আওয়ামী লীগের প্রতি এত রাগ আর ক্ষোভ কেন? আপনি দায়িত্বশীল পর্যায় থেকে কি বলবেন? শোনেন, আমি বলতে চাই যে এই আন্দোলনটা আমি যদি একটু আগে বলি, যে গত 2 দিন ঢাকা কলেজের একটি ছাত্রলীগের কর্মীকে হত্যা করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের ছাদ থেকে ফেলে দেওয়া হলো, ওখান থেকে হত্যা করা হলো। এই আন্দোলনটা এখন আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলে সরকার পতনের আন্দোলন। কারণ যা ছাত্রলীগ রাজপথে সব সময় সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করেছে। আর বাংলাদেশের এই একটি গুজব সব সময়, বাংলাদেশে একটি গুজব সবসময় রটিয়ে আওয়ামী লীগের বিপক্ষে। এই দেশের যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের পক্ষে, সরকারি উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই। আর বিএনপির কয়েকটি বছরে কয়জন দুর্নীতিবাজ গ্রেপ্তার হলো? বাংলা ভাই শাইখ আব্দুর রহমান জঙ্গি তৎপরতায় দেশ ছেড়ে গেছিল, বা সেখান থেকে আওয়ামী লীগ সরকার একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ তৈরি করেছে। কিন্তু আপনি ছাত্র দলের সাধারণ সম্পাদক সভাপতির গতকাল প্রেস ব্রিফিং দেখবেন, তারা কয় যে আমরা তো এই এই আন্দোলনে আগে হতেই আছি, আপনারাই তো মিডিয়া কভার করছেন যে আমাদের নাম শোনা গেছে, অমুক হলে ছাত্র কর্মী ছিল, ছাত্র দলের আহত হয়েছে। আর তারা বলে হুম। আগেই ছিল ছাত্র- এই ছাত্রলীগ কর্মী আন্দোলনের নিহত সম্পৃক্ত। হয়েছে ভাই। তাই এই আমি আপনাকে আন্দোলন সাধারণ একটু কথা ছাত্রী বলি, একটু এক কথা আপনার কথা অ্যাড করি। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপি তারা কিন্তু আসলে এটা বুঝে না। তারা যেটা বলতে চাচ্ছে যে তাদেরকে রাজাকার বলে সম্বোধন করছে এবং তারা এটার প্রতি বেশি ক্ষুব্ধ। এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে এই যে এইরকমের কথা বলে না জননেত্রী শেখ হাসিনা, বলছে সুযোগ সুবিধা কি শুধু, মেধাবী কি শুধু আহ রাজাকারের সন্তান না, না মুক্তিযোদ্ধার সন্তান না মেধাবী নাই? এখন এর জন্য সবাই যদি ধরে নেয় আমাদের রাজাকার বলছে। রাজাকার একটি ঘৃণিত শব্দ। এই রাজাকার যে যে রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, যখন এই জিনিসটা নিজেরা লেখা ফেসবুকে ওয়ালে দিচ্ছে, এই আন্দোলন এখন আর কোটা আন্দোলন নয়, এখন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তির আন্দোলন হয়ে গেছে, মুক্তিযোদ্ধা বিপক্ষের শক্তির আন্দোলন হয়ে গেছে। তাই আমরা অনুরোধ করব সাধারণ ছাত্রছাত্রীদের, আপনাদের যে যৌক্তিক দাবিগুলো, বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের পাশে ছিল যৌক্তিক আন্দোলন নিয়ে, আপনাদের ব্যবহার করে এক শ্রেণীর মানুষ ফায়দা লুটতে চাচ্ছে। তাই আপনারা তাদের ব্যবহারের গুটি হবেন না। আপনারা আপনাদের আন্দোলন করলে সঠিক নিয়মে আন্দোলন করেন। শিবিরে একই জায়গায় মিছিল করতে নামছে, তারা তো শান্তিপূর্ণ মিছিল করার চিন্তা করে, শিবিরের লোকজন বিএনপির লোকজন তারা প্রতিহিংসার মধ্যে নিয়ে যায়। তারা যখন হামলা করে তখন পাল্টা হামলা হয়, তখন একটা প্রতিহিংসার মধ্যে দাঁড়ায়। আ- আর জনগণের দুর্ভোগ দিয়া রাস্তাঘাট আটকাইয়া এটা কোনো আন্দোলন হতে পারে না। আপনি কি বলতে চাচ্ছেন যে ছাত্রলীগ এই আন্দোলনকারীর পাশে আছে, যেটা বলতে দাবি করতেছেন? ছাত্রলীগ ছাত্রলীগ যৌক্তিক আন্দোলনের পাশেই ছিল। তারা ব্রিফিং তাহলে এর মাধ্যমে আমরা তাদেরকে জানাই 15 দিয়েছিল জুলাই আমরা রাতে এই যেটা দেখলাম, প্রসেসিং এ আমরা আগাতে চাই। এবং 15 জুলাই রাতে যেটা দেখলাম যে ছাত্রলীগ হামলা করলো, যদি তারা পাশেই থাকতো তাহলে হামলা করতে পারে?
ছাত্রলীগ হামলা করছে জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে, যারা বলছে হামলা করে, তারা শুধু প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা জানেন গতকাল কোর্টের আইনজীবীরা কি বলছে, 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, রাষ্ট্রপক্ষ তো আপনাদের পক্ষেই কাজ করার জন্য আপিল করা হয়েছে। 7 তারিখ 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করেন, দেন কি হয়? এখানে তো বলে নাই যে রাষ্ট্রপক্ষ আপনাদের পক্ষে নাই, কিন্তু এরা কি চায়, এরা একটা জিনিস কি, যে কোনো আন্দোলন সাথে সাথে এরা সাথে সাথেই চায়, এটা কোনো যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক কথাবার্তা না। শিক্ষিত সমাজের কথা, মেধাবীদের কথা থাকবে। রাষ্ট্র এবং আদালতকে সম্মান করতে হবে। আদালতের মাধ্যমে যে প্রসেসিং, আদালতের মাধ্যমেই সমাধান আমাকে হবে। একটু 1 মিনিট সময় দেওয়া যাবে? আমি জি বলেন। রেদওয়ান শিকদার ভাইয়ের কথার এগেইনস্টে আমি বলতে যাচ্ছি। জি বলেন। হ্যাঁ, উনি একটা কথা ঠিক বলেছেন, আমি ওনার সাথে আসলেই একমত। ছাত্রলীগ আসলে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আছে, বিকজ আমি ছাত্রলীগ, আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আছি। এতে যদি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হয়, যেতে দিতে হবে। এটা কোনো কথা না। শেখ ঠিক হাসিনা আছে, এবং সিম্পল কোটা কথা। শেখ সংস্কার, হাসিনা মানে আওয়ামী লীগ না। শেখ হাসিনা মানে জননেত্রী আওয়ামী লীগ শেখ না। শেখ হাসিনাই যে হাসিনার একজন পরিবারই একমাত্র ব্যক্তি, আওয়ামী যে লীগ না। ব্যক্তি সেখানে আমার একটি আমার ছদ্মবেশ, পরিবারেরও একজন অবদান কথা আছে। বলি ভাই, আমরা একজন এই কথা শেখ বলি। এখানে হাসিনাকে আপনার দেখতে চাই না ব্যক্তিগত ক্ষমতায়। রোশনাল থাকতে পারে, আমরা এই বেসরকারি শেখ হাসিনাকে সুবিধা। ক্ষমতায় দেখতে চাই না। সুযোগ দিয়েন না, আহ, একজনকে কথা জনাব বলার সুযোগ দিদার দিন, কারো কথার জনাব মধ্যে তো কেউ ইন্টারফেয়ার দিদার করতে পারবে না। আলম ভাই, আপনি, আপনার কাছে যাচ্ছি ভাই। আপনাদের কাছে আমি কাইন্ডলি সরি। আসলে একজনের ভিতরে একজন কথা বলা আসলে কখনোই না ঠিক না, না। ইন্টারফেয়ার করা জি এটা দিদার একটা ভাই, লেকচারের আপনার কাছে আমার সুযোগ প্রশ্ন হবে। হচ্ছে, আমরা আপনি তো সবার আলোচনা মোটামুটি শুনছেন এবং বুঝছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনটা আসলে আন্দোলনকারীরা কি করতে চাচ্ছে এবং শেষ পর্যন্ত কি হবে, এবং আপনারা ছাত্রলীগ যারা আছেন এরা কি আসলে ভীত সন্ত্রস্ত কিনা আসলে, যে কারণ আজকে দেখলাম যে জনাব ওবায়দুল কাদের সে একটা প্রেস ব্রিফিং করছে যে সবাই, প্রধানমন্ত্রী থেকে নির্দেশ যে সকল ছাত্রলীগ কর্মীদেরকে বা যুবলীগ আওয়ামী লীগ কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আসলে আপনার কি একটু ভীত সন্তুষ্ট আছেন কিনা এটার ক্ষেত্রে? আমি আপনাকে বলি, আন্দোলনটা আর আন্দোলনের জায়গাতে নাই। একটা সুষ্ঠু সুন্দর আন্দোলন তার নিজস্ব গতিপথ হারিয়ে যখন ষড়যন্ত্রকারীদের হাতে চলে যায়, যখন তাদের আচরণ কথাবার্তা সহিংসতার পর্যায়ে চলে যায়, তখন আর এটা তার ওই সৌন্দর্যের জায়গাটা ধরে রাখতে পারে না, সে হারিয়ে যায়। যার প্রমাণ আওয়ামী লীগ অফিস ভাঙা, ছাত্রলীগের কর্মী হত্যা করা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পুলিশ বস ভাঙা, মেট্রো রেল ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, অনেক অনৈতিক কাজ যেটা আন্দোলনকারীদের কাছ থেকে এই দেশের সাধারণ মানুষ আশা করেনি। আর আপনি ভয়ের কথা বলছেন, আরে ভাই, হেফাজতের আন্দোলনে তো এর থেকে লোক বেশি ছিল। হেফাজত আলটিমেটাম দিছিল সরকার পতন, গদি খালাস করে একবারে শেখ হাসিনায় টেনে হিস্টে নামায় দেশটাকে অচল করে দিবে। তাদের সময় দেওয়া হয়েছিল 5 মিনিট। 5 মিনিট সময় তো ভাই প্রশাসন দিছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অথবা এই অন্য কেউ দেয় নাই, সে আলটিমেটামটা দিয়েছিল না, আলটিমেটাম দিয়েছিল হ্যাঁ, প্রশাসন। ৭৭ ঘটনা কিন্তু সবাই মোটামুটি জানে, অনেক প্রোপাগান্ডা না, অনেক সত্য হ্যাঁ, ঘটনা, সবাই যে সবাই রাতে অনেক মোটামুটি কিছু জানে। করছে। এই তো দেশটা আমরা আসলে আসলে ওই কি, এই বিষয়ে কথা না দেশটা বলি। শেখ হাসিনা, না না, শেখ হাসিনার সরকার এই যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট এগুলোকে উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই তো এই দেশে গুজবকারীরা খুব সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করছে। যে সুযোগ সুবিধাটা শেখ হাসিনার দলীয় নেতা কর্মীদের নেয়ার কথা ছিল, সেই সুযোগ সুবিধাটা আচ্ছা অপশক্তি ভাইয়া, নিচ্ছে এবং তার আপনি ব্যবহার যে করেই সব তারা গুজব বলতেছেন, তাদের মতো করে। এই যে গতকালকে যে সাইফ নামে একটা ভাইকে গুলি করে মারছে, এটা কি গুজব? এটা তো আমরা সবাই লাইভে দেখছি, লাইভ টেলিকাস্ট হয়েছে, না না, এনটিভি না লাইভ অবশ্যই না, করছে। অবশ্যই না। শোনেন, এর আগে প্রথম দিন একটা ছেলেকে বরিশাল মারা গেছে বলে যে গুজবটা ছড়ানো হয়েছে, সেই ছেলে বাসায় বসে বলছে যে আমাকে মৃত্যুর যে গুজবটা শোনা হয়েছে এটা ভুল, এটা মিথ্যা, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়া এখনো বেঁচে আছি, আমি বেঁচে আছি এবং আন্দোলনকারীদের সাথে আছি। বিষয়টা কি, গুজবটা কারা ছড়াইছে? গুজবটা তো আন্দোলনকারীরা ছড়াইছে। দেখুন, শেখ হাসিনাকে নিয়ে আপনারা অনেক কথা বললেন, কিন্তু গত পরশুদিন যে শেখ হাসিনা বলল আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী, মেধা বিকাশের সুযোগ করে দিতে আমি ফেলোশিপকে ট্রাস্ট করে দিচ্ছি, ট্রাস্ট ফান্ড হিসেবে তৈরি করে দেওয়া হবে, যাতে কেউ এটা বন্ধ করতে না পারে, এবং সে 5,000 কোটি টাকা এই ট্রাস্ট ফান্ডের জন্য বরাদ্দ দিয়েছেন। এটা কিন্তু পরশুর কথা, পরশু শেখ হাসিনা বলছে যে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী। এই কথাটা কিন্তু কেউ বললেন না। আপনারা অভিমান করে শেখ হাসিনা বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, নাতিরা পাবে না, তো কারা পাবে? রাজাকাররা
পাবে, এই প্রশ্নটা কিন্তু শেখ হাসিনা আপনাদেরকে করলেন। আপনারা এই প্রশ্নটার একটা অপব্যাখ্যা করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে একটা অভিমানী মিছিল দিলেন, যে মিছিলটার অর্থ আপনারা বুঝতে পারলেন না। আপনারা আসলে যারা বুঝতে পারেনি তাদের মেধা নিয়েও আসলে আমার ভাবতে হচ্ছে। তারপর দেখেন এখন আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। ভাই মুক্তিযুদ্ধের সময় তো ঢাকা ইউনিভার্সিটির দুই একজন শিক্ষক তারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে কি গায়ে হাত তুলছে, তাদেরকে মারছে? হ্যাঁ, তারা অভিমান করে তাদের সাথে কথা বলে নাই, সেই শিক্ষকদের দেখলে এড়িয়ে গেছে। ওইটাই ছিল ওই শিক্ষকদের জন্য সব থেকে বড় শাস্তি। কালকে কি হলো ভাই? একজন না তো 4জন সহকারী প্রক্টরকে এই আন্দোলনকারীরা শিক্ষার্থীরা হামলা করছে, আহত করছে। তাদের অপরাধ কি? তারা ভাইয়া তাদের বুঝে শিক্ষার্থীরা এঁটে কিন্তু গেছিল দাবি করছে, যে আন্দোলনটার শিক্ষার্থীরা গতিপথ দাবি করছে গুরুত্বপূর্ণ কিন্তু না। এই হামলাটা ছাত্রলীগ থেকে করা হয়েছে। এবং যারা আন্দোলনকারী, যারা মানে আরে বিক্ষোভকারী, আরে যারা ভাই, হচ্ছে সাধারণ শিক্ষার্থী, আপনি ভাই তারা শুনেন শুনেন আহাদ ভাই, আহাদ সাহেব, বলেন। আপনি আপনি এই অনুষ্ঠানের হোস্ট, আপনি আমাকে ভুল কথা বললে হবে না। না 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 যেই না। শিক্ষকরা আহত হয়েছে তারা বলতেছে যে আমরা কল্পনা করতে পারি না যে আমার ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের গায়ে হাত তুলছে। আর আপনি বলছেন যে ছাত্রদের আজকে দাবি করলে হবে। আপনি আজকে সকালে আমাকে আমাকে আঘাত করছেন। আমি আপনার কথা বললে তো আপনি আমাকে আঘাত করছেন। আপনার শিক্ষক বলতেছে, 4জন সহকারী প্রক্টর তারা বলতেছে যে আমাদের শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বারা আমরা নিগৃহীত হয়েছি, আমরা আহত হয়েছি। এই কষ্ট ভাই আমরা আজকে কোথায় রাখবো? সকালে কিন্তু তো আজকে সেইখানে সকালে সময় টিভি লাইভে দেখছি, যেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইউনিভার্সিটিতে ঢুকবে, তারা ঢুকতে পারতেছে না, আইডি কার্ড দেখাচ্ছে, তারপরে পুলিশ তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আসলে আহ, আহ, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আচ্ছা, শিক্ষা কেন মন্ত্রণালয়ের ইউনিভার্সিটিতে আন্ডারে না ঢুকবে কেন? আসলে। একদম শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই তো ইউনিভার্সিটি গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, হলগুলো খালি করা হয়েছে। এটা তো আইন ভাই। এখন আপনি যেটা বলছেন যে আপনি এখন আইন টাইন না মেনে, না ভেঙে, আদালতে নির্দেশ টির্দেশ না ভেঙে আপনি এখনই শেখ হাসিনার ক্ষমতা ভাই থেকে নামায় ফেলবেন, শিক্ষা এখনই শিক্ষার্থীরা আপনি যে দেশকে অচল আন্দোলনটা করে করছে, দিবেন। এখন আর দাবি শিক্ষার্থীরা দেওয়া যে হচ্ছে আন্দোলনটা আপনার করছে তাদের কোঠার কাছে তো ভিতরে নাই, কোনো দাবিটা এখন কিছু ছিল সরকার না। ভিতরে। ভাই শোনেন, আপনি যখন একটা সুষ্ঠু সুন্দর আন্দোলনটাকে আপনি আপনার কক্ষপথ থেকে সরে গিয়ে আপনি অন্যদিকে ধাবিত হবেন, ষড়যন্ত্রকারীরা যখন আপনার আন্দোলনটাকে পরিচালিত করবে, যখন এই আন্দোলনের মধ্যে টাকা পয়সা ক্ষমতা ঢুকে যাবে, আরে ভাই আপনি শেখ হাসিনার ক্ষমতাটাকে নামায় কারে বসাবেন? কি হবে? এই দেশ কে চালাবে? এই দেশ চালানোর মতো শেখ হাসিনাকে বাদ দিয়ে আপাতত একটা ব্যক্তি দেখেন। আজকে কি হবে তাহলে জানেন? শেখ ভাই এই হাসিনা ছাত্র সাধারণ একমাত্র আন্দোলন নিয়ে উপযুক্ত শিক্ষার্থীরা, ব্যক্তি। হয়তো ভাই ভাই সাধারণ আপনাকে ডিস্টার্ব শিক্ষার্থীরা করি কিন্তু না ভাই, কখনো ডিস্টার্ব বলে না যে করবেন না, শেখ আপনার কথা হাসিনাকে আপনি নামাই বলেন। দিবে ক্ষমতা থেকে। আপনি সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা বলছে মানুষের তারা কোটা সংস্কার চায়, ভাই, তারা কিন্তু কোটা সংস্কার চায়, তারা কিন্তু সানিল একবার ভাই, বলে আপনি না যে শেখ প্রতিটা হাসিনাকে মানুষের নামাই কথার ভিতরে দিতে হবে। ইন্টারফেয়ার করেন, এটা ভদ্রতা না। আপনি তো বলেন। অবশ্যই এখানে ভাই ইমরান বলেন, আপনি ভাইও তো বলেন। শুনতেছে, সে তো বিরক্ত করতেছে না, তার কথা সে বলুক, আমরা না তো না কাউকে না না, ডিস্টার্ব আপনি করছি বলেন, না। ভদ্রতার আপনি পরিচয় দেন। বলেন। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে এই কোঠা আন্দোলন থেকে কি হতে পারে জানেন? হতে পারে একজন নূরা হতে পারে, নুরুল হক নুরু হতে পারে, একজন রাশেদ হতে পারে। হ্যাঁ, এরকম 2-4 জন নেতা হয়তো তৈরি হতে পারে, কিন্তু কালের গর্ভে এই নেতাগুলো থাকবে না। এরা ঠিকই হারায় যাবে। কারণ কি জানেন? এই যে সাময়িক একটা আবেগ, সাময়িক একটা ইস্যু, আবেগের বশবর্তী হয়ে মানুষ ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করে আপনারা দেশটাকে যে রোষানলে নিয়ে যাচ্ছেন, অরাজকতায় নিয়ে যাচ্ছেন। আজকে আন্দোলন থেকে সরে গিয়ে, এক দফা আন্দোলন থেকে বা কোঠা আন্দোলন থেকে সরে গিয়ে আপনি যে শেখ হাসিনার পতন আন্দোলনের দিকে ধাবিত হচ্ছেন, দেশকে অচল করে দিতে যাচ্ছেন, কোর্টের রায় মানতেছেন না, রাষ্ট্রপতির কথা শুনতেছেন না, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালাচ্ছেন। এই দেশে এই ফলগুলো ভালো হবে না ভাই। হবে কি জানেন? আমার ভাই আহত হবে, আমি আহত হব। এই আমরা কেউ সবাই আমরা ভাইয়া একই আইন রক্তের, আমরা শৃঙ্খলা সবাই বাহিনী, বাঙালি, আমাদের চেতনাটা একটা জায়গায়। কোঠা ঠিকই সংস্কার হইতো ভাই, কোঠা আজ হোক কাল হোক সংস্কার হবে, এই কোঠা সংস্কার হবে, এই কোঠা এই পর্যায়ে থাকবে না, এই সরকারই করবে। কারণ এই সরকারিতেই কোঠার বাতিলের পক্ষে, তারাই তো হাইকোর্টে আপিল ডিভিশনের রিট করেছে। সরকারই তো করেছে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এইটার বিপক্ষে তো সরকার রিট করেছে যে না, কোটাল বাতিল হয়েছে, বাতিল থাক। সেইখানে ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে একটা অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের দাবিটা আদায় করতে পারতো। কিন্তু ভাই এই আন্দোলনটা এখন যেদিকে নিয়ে গেছে, যেদিকে চলে গেছে, আজকে ছাত্রলীগ কি আর আজকে এই যে মেধাবী কি, এরা কে? সবাই তো আমাদের ভাই ভাই, আমরা তো সবাই বাঙালি। একজন মরলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আর একজন মরলে আমরা ইন্নালিল্লাহ পড়বো। এরকম তো এই দেশে হওয়ার কথা না ভাই। কে মরতেছে? ভাই কার জন্য মরতেছে? কি কারণে মরতেছে? এই আপনার জায়গাটায় মনে কথাটা হয় হচ্ছে, ভাবার সময় এসেছে। না অবশ্যই অবশ্যই সময় এসেছে, কিন্তু আপনি যেটা বললেন যে পুলিশদের উপর হামলা, আসলে পুলিশের উপর কিন্তু হামলা করে নাই। পুলিশ কালকে যেভাবে গুলি করে মারছে সাধারণ শিক্ষার্থীদেরকে, বা যেভাবে পিকেটিং করছে, আপনিও দেখছেন, আমিও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবং আমাদের যে যে হচ্ছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাহেব যেটা বলেছেন যে ইন্টারনেটকে ধীরগতি করা হবে বা প্রয়োজনে বিচ্ছিন্ন করা হবে। তো আসলে এটা কি এক ধরনের থ্রেট কিনা স্টুডেন্টদের উপরে? পলক সাহেব সুশীল মানুষ, উনি কি বলছেন আমি ওনার দিকে যাব না। উনি অনেক কিছু বলেন, অনেক কিছু করার চেষ্টা করেন, তবে উনি পরিশ্রমী, এটুকু আমি জানি, অল্প বয়সী, ওনার মেধা আছে। আপনি অবশ্যই। যেটা বলছেন আমি সেইটা আসছি। পুলিশের উপরে হামলা, আমার জানা মতো এখন পর্যন্ত 3টা পুলিশ বক্সে ভাঙচুর করা হয়েছে। পুলিশের 17টা গাড়ির উপরে হামলা চালানো হয়েছে, 17টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। 4 জন পুলিশ সদস্য পুলিশ হসপিটালে ভর্তি আছে। এটা আপনি যে নিউজ দেখে যে তথ্যগুলো দিচ্ছেন, আমি সেই নিউজের তথ্যগুলো আপনাকে আমি দিচ্ছি। এবং আজকে সকালে সায়েন্স ল্যাবে একজন পুলিশকে মোটরসাইকেলের উপরে দফায় দফায় তাকে পিটানো হয়েছে। ভাই সে একটু গত সামনে যায় তাকে পিটায়, সে একটু সামনে ভাই যায় তাকে পিটায়। গতকালকে যেভাবে একজন গতকালকে যেভাবে একজন শিক্ষার্থীকে গুলি করে মারছে, তারপর সাধারণ শিক্ষার্থী পুলিশ দেখলে কি চুপ করে থাকবে? এটা কি আপনি মনে করেন? আপনি তো একসময় শিক্ষার্থী আমি ছিলেন। আমি নিন্দা জানাই, আমি তীব্র নিন্দা জানাই। একজন শিক্ষার্থী আমার ভাই, তাকে যদি পুলিশ গুলি করে হত্যা করে থাকে আমি নিন্দা জানাই। আমি পাশাপাশি নিন্দা জানাই আমার ছাত্রলীগদের যে ভাইদের চট্টগ্রামে থেকে ফেলে দেওয়া হয়েছে বলের মতো। আমার ছাত্রলীগের যে ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এখন আমলিক অফিসের সামনে পল্টনে বা বঙ্গবন্ধু এভিনিউতে আমলিক অফিসের সামনে তার জানাজা হচ্ছে। আমলিক অফিসের সামনে তার জানাজা, এখন জানাজা চলতেছে আমি যখন আপনার সাথে কথা বলতেছি। আমি জি। সবকিছু নিন্দা জানাই, আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করি, আমি সবকিছুর জন্য তাদেরকে বলি সহনীয় হতে। কিন্তু বিষয়টা আপনি একটা মজার বিষয় শোনেন। গত যেদিনকে আন্দোলনটা শুরু হলো, ওই দিনকে কি হলো? ওই দিনকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড জি। ট্রাম্পের উপরে হামলা হলো, তার উপরে হামলা গুলি হয়েছে, জি। করা হলো, তার কান রক্তাক্ত হলো। কারণ দেখুন, যুক্তরাষ্ট্র মিডিয়া এই বিষয়টা নিয়ে যতটা না চিন্তা আলোচনা, তাদের প্রেসিডেন্ট প্রার্থীর হামলা হয়েছে তার থেকে কিন্তু তাদের প্রতিনিধিরা তারা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের বিষয় নিয়ে। তারা প্রেস ব্রিফিং করলো যে বাংলাদেশে 2 জন ছাত্র, সরকারের গুলিতে 2 জন ছাত্র নিহত। মজার বিষয়টা দেখেন, ওই দিনকে কিন্তু বাংলাদেশে কোনো স্টুডেন্ট নিহতই হয় নাই। ওই দিনকের আন্দোলনটা কিন্তু অহিংস একটা আন্দোলন ছিল। ওই আন্দোলন তখন পর্যন্ত কিন্তু সহিংস মুখোমুখি পর্যায়ে যায় নাই। ছাত্রলীগও তখন পর্যন্ত আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে তৈরি হয়নি, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। কিন্তু ভাই আপনি যেটা বললেন, যুক্তরাষ্ট্রের মিডিয়া সেল করলো কি? ভাই মিডিয়া হ্যাঁ, সেল না, শুধুমাত্র একজন আমি আপনাকে মুখপাত্র বলছে। ওইটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে ওই মুখপাত্ররাই তো সব কথা বলে ভাই এই দেশে। অনেক বিষয় নিয়ে অনেক কথাই বলছে, আগেও বলছে, এবং সেইটাকে আমাদের বাংলাদেশি মিডিয়াগুলো হাইলাইটস করছে। ওখানে বিএনপির এক আ- প্রতিনিধি ছিল, আপনি বাংলাদেশ যেটা সরকারের বলছেন, প্রতিনিধি ছিল, সাংবাদিক ছিল। আহ, তারা আ- আ- প্রশ্ন করে আর তারা সুন্দর সুন্দর, যেটা আপনি যেটা আপনার বলছেন হচ্ছে যে যেটা হচ্ছে আপনার ওই যে ডোনাল্ড বিদেশের ট্রাম্পের ভিসা কানে যে সংক্রান্ত গুলি যে লাগছে, বিষয়গুলো ছিল। ডোনাল্ড ট্রাম্পের কানে যে গুলি লাগছে সেটা নিয়ে রয়টার্স, হ্যাঁ, বিবিসি, আল জাজিরা, ডিডব্লিউ সবাই ঢালাও রিপোর্ট করছে। সবাই ঢালাও রিপোর্ট করছে, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এত আন্দোলন হচ্ছে, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো ঢালাওভাবে সবাই কভার করছে না, শুধুমাত্র যমুনা ব্যতীত। মেবি আমার জানা মতে, হয়তো ভুল হইতে পারে, না না, আমি এই এটার আর কি। সাথে একদমই একমত, আমি এটার সাথে একদমই একমত। আমি আপনার এই কথার সাথে দ্বিমত পোষণ করছি, বিনয়ের সহকারে দ্বিমত পোষণ করছি। কারণ আমি এখন পর্যন্ত যতগুলো টিভি নিউজ দেখেছি, প্রতিটা নিউজেই আন্দোলনকারীদের খবরগুলো হেডলাইনে স্পষ্ট ভাবে ছিল। এখানে আন্দোলনকারী মিডিয়া আন্দোলনকারী কভার ছিল, কিন্তু আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য এবং 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 মূল উদ্দেশ্যটা কিন্তু ঢালাওভাবে ওইটা আন্দোলনকারীদের ইচ্ছেটা কিন্তু আপনারা প্রচার কিন্তু করা হয় একবারও নাই বললেন না ওইভাবে। যে আপনারা কিন্তু একবারও বললেন না যে আন্দোলন নিউজ কভার করতে গিয়ে এখন পর্যন্ত অগণিত সাংবাদিক হ্যাঁ, হসপিটালে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা অবশ্যই, লড়ছে। তো এই অবশ্যই। কথাগুলো কিন্তু কেউ এবং বলে না এবং এখন। মানে সাধারণ শিক্ষার্থী যারা হসপিটালে ভর্তি, তাদেরকে কিন্তু হসপিটালে যাওয়ার পরও তাদেরকে আঘাত করা হয়েছে, এরকমও আমরা রিপোর্ট দেখছি। আসলে এটা খুবই আহ, আমি দুঃখজনক। আমি আমি শোনেন, আমি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ তারা একই সাথে ভর্তি আছে। এবং মজার বিষয়টা কি জানেন? ওই মেডিকেলে কিন্তু ছাত্রছাত্রীদের, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য কোঠা বরাদ্দ আছে। আপনারা যে কোঠা বাতিলের জন্য আন্দোলন করছেন, আজকে ঢাকা মেডিকেলে যে 127 জন ছাত্রছাত্রী ভর্তি, তারা কিন্তু ঢাকা মেডিকেলে কোঠায় ভর্তি আছে। ছাত্রলীগের কিন্তু ঢাকা মেডিকেলে কোনো কোঠা নাই, তারা কিন্তু আহত হয়ে ভর্তি হয়েছে। তো বিষয়টা হচ্ছে, কোঠার সুবিধাটা সবাই নেয়, এদিক থেকে নিক আর ওদিক থেকে নিক। এই কোঠা নিয়ে যে আন্দোলনটা তৈরি হচ্ছে, এটা সমাধান হবে আজ হোক কাল হোক, 2-4 দিনের মধ্যেই হবে। কিন্তু হাইকোর্ট যে 4 সপ্তাহ সময় চাইছিল, ওই 4 সপ্তাহ সময় আপনারা দিতে, কোঠা অবশ্যই, আন্দোলনকারীরা দিতে অপারগতা প্রকাশ করে 15 দিন দিতে পারতেন। অবশ্যই। রাষ্ট্রপতিকে আপনারা স্মারকলিপি দিতে পারতেন। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ভিতরে একটা সুন্দর রাইট। আন্দোলন করতে পারতেন। আপনারা প্রতিষ্ঠানের ভিতরে, আপনাদের ভার্সিটি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সামনে, কলেজের সামনে, স্কুলের সামনে আপনারা মানববন্ধন করতে
করতে পারতেন, আপনারা ক্লাস বর্জন করতে পারতেন, আপনারা অনশন করতে পারতেন। আপনারা ভাই কার ইন্ধনে রাস্তায় বাড়াইয়া আওয়ামী লীগের অফিস ভাঙলেন, পুলিশের গাড়ি ভাই ভাঙলেন, রাস্তা এটা অবরোধ করলেন, ভাঙছে আমাদের আর হামলা চলাচলে করছে কিন্তু 15 জুলাই রাতের সমস্যা পরে। তৈরি করলেন, অ্যাম্বুলেন্স ভাই আটকে প্রথমে গেল। কিন্তু প্রথমে আন্দোলনটা কিন্তু সীমাবদ্ধ ছিল ক্যাম্পাসের ভিতরেই, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে একটু ফুসছে, তারপর 15 জুলাই আর রাতে হামলার পরে আরেকটু এখন তো বড় আকারে আমি আপনাকে ধারণ চেক করছে। করি কোন আপনার উপরে ক্যাম্পাসের ভিতরে, না না, ক্যাম্পাসের ভিতরে গিয়ে কিন্তু আপনার উপরে প্রথমে কেউ হামলা করেনি। হামলার উৎপত্তিটা কোথাও হচ্ছে আমি স্পষ্ট আপনাকে বলি। আমি হামলার শুরু থেকে প্রথম থেকে কেন হয়, কি কারণ হয়, কি এগুলো করে, আমি এটা মোটামুটি একটু অবজারভেশন ছিল। আমি প্রথম থেকে যেটা দেখেছি, আন্দোলনকারীদের সমাবেশ অথবা প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে রাজু ভাস্কর্যকে কেন্দ্র করে, রাজু ভাস্কর্যের আশেপাশে। ওইটাই তো ঢাকা ইউনিভার্সিটির সুতিরাঘাট, ঠিক টিএসসির সামনে, ওখান থেকেই তো সব আন্দোলনগুলো তৈরি হয় এবং সুন্দর আন্দোলন হয়। আমরা যাওয়ার পথেও মুগ্ধ হয়ে দেখি যে স্টুডেন্টরা অথবা রাজনৈতিক ব্যক্তিরা, তা সংগঠন, তারা বক্তব্যগুলো দেয়, আমাদের ভালো লাগে দেখতে, আমরা দাঁড়ায় থাকি শোনার জন্য, তাদের কথা শোনার জন্য, আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি তাদের কাছ থেকে। কি সুন্দর করে কথা বলে ছেলেগুলো। এখন বিষয়টা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে ওই আন্দোলনটা টার্ন করে শহীদ মিনারের দিকে কেন গেল, এবং খালি হাতে যাওয়া হয় নাই। রাজু ভাস্কর্য থেকে স্টুডেন্টরা লাঠিসোঁটা নিয়ে সশস্ত্র অবস্থানে মারমুখী হয়ে তারা শহীদ মিনারের দিকে অগ্রসর হয়েছে। ওই শহীদ মিনারে ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করতেছিল, তারা জড়ো হইতেছিল, তারাও একটা পাল্টা মিছিল দিবে। যে মিছিল হচ্ছে রাতের যে মিছিলটা ছিল, যে রাজাকার, নিজেকে রাজাকার দাবি করে যে মিছিলটা, শেখ হাসিনাকে কটূক্তি করে যে মিছিলটা, ওই মিছিলটার বিপরীতে তার একটা কর্মসূচি দিবে। দেন কি হলো, ওখানে গিয়ে যখন ছাত্রলীগকে বহন করা গাড়িগুলো ভাঙচুর করা হলো, ছাত্রলীগের উপর হামলা করা হলো, ছাত্রলীগকে ধাওয়াই দেওয়া হলো, পিটাই হলো। এখন ছাত্রলীগও তো ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি একটা শক্তিশালী সংগঠনিক অবস্থান তাদের আছে, শুধু হলগুলোতেও ঢাকা তাদের, বিশ্ববিদ্যালয় তারা না, এতগুলো বাংলাদেশেরই একটা বছর শক্তিশালী ক্ষমতায়, সংগঠন। তাদের তো অবশ্যই মোটামুটি একবারে হ্যাঁ, তারা তো বাংলাদেশের একটা শক্তিশালী এই যে সংগঠন এখন। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, গত 3-4টা টার্ম যারা হচ্ছে, গত 3-4 টার্ম জুড়ে যারা হচ্ছে ঢাকা বা বাংলাদেশ সেন্ট্রাল ছাত্রলীগ সভাপতি, তারা তো ওই ঢাকা ইউনিভার্সিটিরই সন্তান, ওখানেরই স্টুডেন্ট, তারা তো বাইরে থেকে আসে নাই, তারা তো উড়ে আসে নাই। এই দেশে তো আজকে ছাত্রলীগ বলেন আর সাধারণ শিক্ষার্থী বলেন, কোমলমতি শিক্ষার্থী বলেন, তারা কেউই তো এই দেশটায় ভেসে আসে নাই ভাই, তারা তো উগান্ডা সবাই এই থেকে দেশের, সবাই এই আসে নাই, দেশের ভাইয়া। মঙ্গোলিয়া থেকে আসে নাই, তারা তো এই দেশের আপনাকে অনেক সন্তান, ধন্যবাদ বাংলাদেশের আপনার সন্তান। মূল্যবান বক্তব্যের জন্য। মানে আপনি আপনাকে কেন অনেক ধন্যবাদ। মুখোমুখি হচ্ছেন ভাই? আহ আমি যাচ্ছি জনাব ইমরান সিদ্দিকী ভাইয়ের কাছে। জনাব ইমরান সিদ্দিকী ভাই, আপনার কাছে যেটা আমার প্রশ্ন, যেটা দিদার ভাই বললেন যে আসলে যারা, তারাও কিন্তু ছাত্রলীগ করে, তারাও কিন্তু নিন্দা জানায় যে আসলে যারা হামলা করছে সাধারণ শিক্ষার্থীদের উপর। আর আর এটার সাথে আমি আপনাকে মেনশন করে দিচ্ছি যে আসলে কোটার সুবিধা কিন্তু সবাই নেয়, ছাত্রলীগ বলেন আর সাধারণ শিক্ষার্থী বলেন। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন জনাব ইমরান সিদ্দিকী ভাই? ভাই, প্রথমে আমি আপনাকে বলবো যে আপনি ছাত্রলীগের যে বিষয়টা বলেন, ছাত্রলীগটা আসলে কি? আমরা ছাত্রলীগ মানে বুঝি হচ্ছে ছাত্রদের জন্য যারা আন্দোলন করবে, ছাত্রদের সুযোগ সুবিধা, ছাত্রদের ভালো করার জন্য, তারা যেন ভালোভাবে প্রতিষ্ঠিতভাবে তাদের কাজ করতে পারে, তারা যেন দেশের সেবা যত্ন করতে পারে। সেই কারণে হচ্ছে ছাত্রলীগ এই দলটা বানানো হয়েছিল। কিন্তু তারা কি করছে? তারা হচ্ছে বর্তমান যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের উপর হামলা করতেছে। ভাই যে কথা বলছিলেন, দিদার ভাই, যে আহ, তা- তারা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা পুলিশের গাড়িতে আঘাত করতেছে, আগুন দিচ্ছে, পুড়ায় দিচ্ছে, প্লাস হচ্ছে ছাত্রলীগদের ধরে ধরে মারতেছে। এই জিনিসগুলো কেন করতেছে? 15 জুলাইয়ের আগ পর্যন্ত তো এই জিনিসটা করে নাই, এটা তো সারা বাংলাদেশের কেউই তো দেখে নাই, কারণ এটা হয় নাই। তো যখন সাধারণ একজন সাধারণ শিক্ষার্থী যখন পুলিশের সামনে এইভাবে বুক পেতে দিয়ে দাঁড়ায় আসছে যে আমাকে গুলি করো, বা আমি আন্দোলনে, আমি এখানে থাকবো, যদি আমাকে মেরেও ফেলো, তার এই কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আমাকে যদি মেরেও ফেলো তাও আমি কিন্তু আন্দোলনটা করব। তো সেই জন্য কিন্তু সে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল। সেই সুযোগ পেয়ে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তো এটা মিডিয়াতে, এটা এই একটা মাত্র ভিডিও শুধু মিডিয়াতে এরা প্রচার করছিল, কারণ হচ্ছে এটা মানে লাইভ লাইভ প্রচার হচ্ছিল। করতেছিল তো এনটিভিতে। জি। জি জি জি। তো এইরকম আরো কত সাধারণ শিক্ষার্থীদের এভাবে এরা হত্যা করছে, এটা তো কোনো ভিডিও নাই ভাই, এটা তো ছাত্রলীগও কোনো কিন্তু ছবি নিহত নাই। হয়েছে, ছাত্রলীগও কিন্তু নিহত হ্যাঁ হয়েছে ভাই, ছাত্রলীগের। জি। এখন ভাই আপনাকে আমি মানে সোজা একটা কথা বলি, আমার বাড়িতে এসে যদি আমাকে কেউ মারে,
তাহলে তো আমি অবশ্যই আমার আত্মরক্ষা করব, তাই না? তো যখন আমাকে কেউ গুলি করতেছে, আমি তো অবশ্যই আমার কাছে যা থাকবে, আমার কাছে তার ছাত্রলীগ বলেন বা পুলিশ পুলিশ লীগ বলেন, তাদের মতো তো আমার কাছে সরকারি দেওয়া অস্ত্র নাই। তো আমি তো অস্ত্র নিয়ে বের হতে পারতেছি না। আমি বের হতে পারতেছি কি, রাস্তায় যে ইট ইট আছে, পাথর আছে, ওইটা নিয়ে তো আমি আঘাত করতেছি। প্লাস হচ্ছে যাই এখানে হোক, অনেকগুলো আলটিমেটলি মেয়ে দিন আছে। শেষে কিন্তু ভাই ছাত্রদেরই মানে যারা ছাত্রলীগ করে তারাও তো ছাত্র, যারা সাধারণ শিক্ষার্থী তারাও ছাত্র। সবাই শিক্ষার জানার জন্য শিক্ষার জন্যই আসছে, কিন্তু দিন শেষে কিন্তু আলটিমেটলি সবাই ক্ষতি ক্ষতি হচ্ছে আর কি। কারণ এই যে ক্লাস বর্জন, এই 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 ক্ষতিগুলো যদি অনির্দিষ্টকালের জন্য ভাই, এই বন্ধ। এই ক্ষতিগুলো যদি ছাত্রলীগ বুঝতে পারতো, তাহলে কিন্তু তারা এরকম করতো না। তারা হচ্ছে সরকারের সাহায্য করতেছে, সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের বলেন, বা আপনার সাদ্দাম ভাই হোসেন ছাত্রলীগ বলেন, কিন্তু এরা। বলছে, ভাই ছাত্রলীগ কিন্তু জি যে ছাত্রলীগের যে সভাপতি জনাব সাদ্দাম হোসেন, তিনি কিন্তু বলছেন যে আমরা কিন্তু আন্দোলনের পক্ষে, কিন্তু আন্দোলনের সপক্ষে। তারা বলতেছেন জি। যৌক্তিক আন্দোলন এটা করার জন্য আর কি। তো বলেন। এটা তো কোনোভাবে যৌক্তিক আন্দোলন বলা চলে না। তো আরেকটা বিষয় আমি যেটা এখানে মেনশন করব, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ছাত্রলীগ আছে, তাদের তাদের যে ইউনিভার্সিটি গ্রুপ আছে, ওইটার কনভারসেশন লিগ হয়েছে, যেখান থেকে জনাব মোহাম্মদ ইব্রাহিম ফরাজি বলছে যে তোমরা মারবা, পিটবা, বাকি দায়িত্ব আমার আর ইনান ভাইয়ের, পুলিশ তোমাদের কিছু করবে না। আপনি চাইলে এই প্রমাণটা আমি দিতে পারি, কিন্তু এটা সব জায়গায় এটা দেওয়া আছে। ইভেন এখানে ভাইয়া আরেকজন ভাই জগন্নাথ, বলছে না। আপনি সরি, জগন্নাথের কথা বলছেন জাহাঙ্গীরনগর না? ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর, আচ্ছা জাহাঙ্গীরনগর যেটা জাহাঙ্গীরনগর দেখলাম, জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর জি প্রধান যে ফটক, সেখানে লেখা আছে প্লাকার্ডে যে ছাত্রলীগ জি প্রবেশ নিষেধ। ওটা কিন্তু ছাত্রলীগ মুক্ত, আপনি জানেন? তো এটা কিভাবে জি জি মানে জি কিভাবে বলছে? জি এটা হচ্ছে কবে এটা ঘটনা এটা এটা আপনি বলুন। এটা হচ্ছে আপনার কি, এখানে বলাই আছে জবি জবি ছাত্রলীগ, জবি ছাত্রলীগ। তো আপনি যে কথা বলছেন সেটা ঠিক আছে, আপনার কথায় আমি এক সহমত, কিন্তু হচ্ছে ভাই এখানে তো এরা এটাই করছে। আর হ্যাঁ, আরেকটা অনেক কিছু হবে আর কি, এরকম অনেক কিছু হয়। জি যাই হোক, জি। জানি না সঠিক কি বেঠিক, কারণ আমরা অনেক দূরে আর আছি এটা থেকে, আমরা শুধুমাত্র আরে দূর থেকে আরেক অবজার্ভ করি। জি আমরা বলুন। দূর থেকে যেটা দেখতে পারছি এটাই করতে পারছি, বলতে পারছি বা কিছু করতে পারছি। আর ভাই যে কথা বলছিলেন, দিদার ভাই, যে আমাদের আমাদের এইভাবে আন্দোলন করা উচিত না, এই জিনিসগুলো করা উচিত না, আমাদের আহ বিচার ব্যবস্থার উপরে জিনিসটা ছেড়ে দেওয়া উচিত। তো আমাদের দেশে তো ভাই বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশ পুলিশ হচ্ছে নৃশংসভাবে ছাত্রদের গুলি করতেছে। আমরা কোনো মিডিয়া কাভারেজ পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, আমাদের মিডিয়ার আমাদের কোনোভাবে সাহায্য করছে না। আবার ভাই অন্যদিকে মিডিয়া কিন্তু ছাত্রলীগরা সবাই আমাদের। প্রচার করছে, মোটামুটি যতগুলো মিডিয়া আছে সবাই মোটামুটি টুকটাক যে যতটুকু সামর্থ্য প্রচার করছে, কিন্তু নাহলে আমরা ভাই জানতে এখন পারতাম না, আপনি একটা আমি। একটা একটা দেশের মিডিয়া যদি আপনি ধরেন আপনি একজনকে হত্যা করছেন, এখন যদি ও বলে যে এখানে আন্দোলন চলতেছে, তো আপনি যদি এখন মিডিয়ারা যদি এই কথাগুলো না বলে, তা তো তাদের উপর প্রশ্ন উঠবে যে তোমরা মিডিয়া, তোমরা কিছু করছো না কেন, তোমরা কিছু করতেছো না কেন? তো আপনাদের এটা তো সবাইকে ধন্যবাদ। আসলে ভাইয়ের সময় স্বল্পতার কারণে কারোর বক্তব্য পুরোপুরি নিতে পারি না, হয়তো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানের অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন। আসলে আমরা রক্তাক্ত ক্যাম্পাস চাই না, আমরা চাই শান্তির ক্যাম্পাস, যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।